ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। নানা অপকর্মের জন্য পুরো বিশ্বে এটি ঘৃণিত নাম। ওই গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। ইরানের ভেতরে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের এজেন্টরা দূর নিয়ন্ত্রিত গাড়ি বোমা এবং পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতদিন আমরা জেনেছি ইসরায়েল দূর থেকে নিখুঁতভাবে হত্যা করত ইরানের জেনারেল বিজ্ঞানী ও পরমাণু প্রকৌশলীদের, কিন্তু যদি সেটা ঘটে ইরানের মাটিতে বসেই, হ্যাঁ, ইসরায়েল এতদিন যা করত ভিনদেশি স্যাটেলাইট আর যুদ্ধবিমান দিয়ে, এখন জানা যাচ্ছে সেই আঘাতগুলো আসছিল ইরানের ভেতর থেকে। আমি মনে করি ইরান খুবই ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করা খুবই কঠিন। কারণ আমরা আমাদের রাষ্ট্রগুলো যদি কখনোই সিদ্ধান্ত নেয় এটা থেকে বের। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণ চলছে, চতুর্থ পঞ্চম দিন ছাপিয়ে গেছে এবং ইন্টেন্সিটি কারো বাড়ছে কারো কমছে। আমি সেই জায়গায় আসবো। এটা ঠিক যুদ্ধ না, কারণ দুই দেশ আনুষ্ঠানিকভাবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, তাই আমরা এটাকে যুদ্ধ হয়তো টেকনিক্যালি বলতে পারি না। তারপর আলোচনার সুবিধার জন্য যুদ্ধ শব্দটা ব্যবহার করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি বিস্তারিত ভিডিওটি নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 500 টাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক দেখে আসি। তেহরানের রাস্তায় সন্দেহভাজন এক পিকআপকে তাড়া করছে মোটরসাইকেল আরোহী। একজন মোটরসাইকেল আরোহীর তাড়া খেয়ে পড়িমড়ি করে ছুটছে পিকআপ ভ্যানটি। সামাজিক মাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। জানা যায় ওই পিকআপ ভ্যানে নাকি ড্রোন তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক ছিল। এমন ড্রোন আর বিস্ফোরক দিয়েই বৃহস্পতিবার রাতে প্রথম হামলা করে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেয় ইসরায়েলের মোসাদ। এই সুযোগে প্রায় 200-র মতো অত্যাধুনিক যুদ্ধবিমান টার্গেট কিলিং মিশনে হামলে পড়ে তেহরানে। ওই দিনের টার্গেট কিলিং হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা আর পরমাণু বিজ্ঞানীরা। এর একদিন পর 14 জুন রোববার সারাদিন ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে গুরুত্বপূর্ণ স্থাপনায় চোরাগোপ্তা হামলা চালায় মোসাদ। ইরানের ভেতরে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের এজেন্টরা দূর নিয়ন্ত্রিত গাড়ি বোমা এবং পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। বলা যায় হামলায় নতুনত্ব আনে ইসরায়েল। হামলা চালায় ইরানের পানির পাইপলাইনে। মোসাদ এজেন্টরা তেহরানে বিস্ফোরণ ঘটায় 20টি গাড়ি বোমার। এরপর থেকেই আটসাটভাবে তেহরানে থাকা মোসাদ এজেন্টদের খুঁজতে থাকে ইরান। তেহরানের খুব কাছেই পাওয়া যায় মোসাদের এক ড্রোন ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে বাইরে থেকে যন্ত্রাংশ এনে ড্রোন সংযোজন করা হতো। পরে তেহরানের দক্ষিণে পাওয়া ইসরায়েলি গোপন ড্রোন কারখানাটি জব্দ করে ইরানের নিরাপত্তা বাহিনী। শুধু ফ্যাক্টরি নয়, পুরো 3তলা বাড়িটি মোসাদ স্থাপনা হিসেবে চিহ্নিত করে ইরানের গোয়েন্দা সংস্থা, যেখানে ভর্তি ছিল বিস্ফোরক ও ড্রোন। এদিকে ইরানের অভ্যন্তরে থাকা মোসাদ এজেন্টদের উপর ভর করে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ইরানি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান ইসরায়েলি কর্মকর্তারা। আর তাদের এ উদ্যোগে সায় দেয় বিপ্লবের মাধ্যমে ইরান থেকে বিতাড়িত রেজা শাহ পাহলবির ছেলে রেজা পাহলবি। তবে তাদের এই আহ্বানে সাড়া দেয়নি ইরানি জনগণ, বরং উল্টো ইরানের প্রতিটি শহরের চেকপয়েন্টে দুষ্কৃতকারীদের ধরতে স্বেচ্ছাসেবক আধা সামরিক বাহিনী বা বাসিজ মিলিটারি মোতায়েন করে ইরান। ইরানের বাসিজ মিলিটারি হচ্ছে IRGCর অধীনে বাংলাদেশের আনসারের মতো এক বাহিনী, যাদের রিজার্ভ ফোর্স 30 থেকে 40 লাখের মতো। এরপর থেকেই ইরান খবর দিতে থাকে মোসাদের এজেন্ট ধরা পড়ার। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় 70-এর বেশি ভারতীয়কে। অন্য ঘটনায় সন্দেহাতীতভাবে প্রমাণে মৃত্যুদণ্ড দেয়া হয় 2 জনকে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। নানা অপকর্মের জন্য পুরো বিশ্বে এটি ঘৃণিত নাম। খোদ ইরানের ভেতরে ঢুকে দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়ন করে এর এজেন্টরা। সংস্থাটির এজেন্টরা এর আগেও ইরানে অবস্থানরত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে। কিন্তু প্রবাদে আছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার অধিব পরাণ। পায়ে পাড়া দিয়ে যুদ্ধে নামানোর পর মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকরের পর এবার তেল আবিবে ওই গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। মোসাদ গোয়েন্দারা বহুদিন ধরেই মুসলিম দেশগুলোতে ঢুকে নানা ছলে ক্ষতি করে আসছে। তাদের কোনোভাবেই পাকড়াও করা যাচ্ছিল না। বলা হচ্ছিল বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ানক ও নিষ্ঠুর গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। তবে শেষ রক্ষা হলো না তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ইরানের হামলায় মোসাদ কার্যালয় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, চলছে আগুন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বলা হচ্ছে ইসরায়েলি সেনা ঘাঁটি ও মোসাদের পরিচালনা কেন্দ্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত এনেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার করা হয়। এতে বলা হয়েছে, তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি বাহিনীর সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও সন্ত্রাসী অভিযানের পরিকল্পনাকারী সংস্থা মোসাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইরানের এক সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসরায়েলের গোপন ঘাঁটি ও কৌশলগত স্থাপনার অবস্থানগত নকশা এখন তেহরানের হাতে। এখন হামলা হবে আরো নিখুঁতভাবে। এরপরেই ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, উপকূলীয় শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র সেখানকার একটি সংবেদনশীল স্থানে আঘাত এনেছে। ইসরায়েলের সংবেদনশীল স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে বোঝানো হয়। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণ চলছে, চতুর্থ পঞ্চম দিন ছাপিয়ে গেছে এবং ইন্টেন্সিটি কারো বাড়ছে কারো কমছে। আমি সেই জায়গায় আসবো। এটা ঠিক যুদ্ধ না, কারণ দুই দেশ আনুষ্ঠানিকভাবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, তাই আমরা এটাকে যুদ্ধ হয়তো টেকনিক্যালি বলতে পারি না। তারপর আলোচনার সুবিধার জন্য যুদ্ধ শব্দটা ব্যবহার করছি। তো যাই হোক, যখন এই আক্রমণ পাল্টাপাল্টি শুরু হলো, ইরান খুব বেশি সুবিধে করতে পারবে না এটা মনে করার কারণ ছিল, এবং সেটাই ঘটতে যাচ্ছে। এমনকি এই প্রশ্ন এখন সামনে এসে হাজির হয়েছে, ইরানের যে রুলিং রেজিম তারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন কিনা। একটা কথা আমি এখানে একটু বলে রাখতে চাই, আমি আসলে এই অঞ্চলের কৌশলগত এবং সামরিক দিক নিয়েই আলোচনা করতে চাই, নৈতিক ইস্যুতে না। আর একটা কথা একটু শুরুতে বলে রাখা জরুরি, কোনো দেশই আসলে নৈতিক কারণে পররাষ্ট্রনীতি ঠিক করে না, তার সিকিউরিটি প্ল্যান সাজায় না, যুদ্ধ করে না, ফুল স্টপ। এটা ইরানও না। আজকে ইরান ইসরায়েলের আক্রমণের শিকার হচ্ছে বলে আমরা ইরানকে সমর্থন করছি ধর্মের ভিত্তিতে, হিসেবের ভিত্তিতে, কিন্তু এই ইরানও তার স্বার্থে এমনকি অসংখ্য মুসলিমের মৃত্যুর সাথে জড়িত আছে না। সিরিয়াতে বাশার আল আসাদকে ক্ষমতায় থাকতে দেওয়ার জন্য লক্ষ লক্ষ সিরিয়ানের হত্যাকাণ্ডের সহযোগী ছিল ইরান, কোনো সন্দেহ নাই, আমরা জানি এটা। সো প্রত্যেকে তার তার স্বার্থে কাজ করে, এটা একটু মনে রাখা দরকার আছে, এটা আমরা মনে রাখবো। আজকে ওপরে একটু ইরানের পক্ষ রাশা দেখাচ্ছে, এটাও তার কৌশলগত কারণ। অথচ এই রাশাই সিরিয়ার আলেপ্পো বমিং, যে কেউ আলেপ্পো সিটির ছবি খুঁজে নেবেন, কিভাবে বোমা মেরে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছে। রাশা করেছে, রাশার ফাইটার থেকে করা হয়েছে। তো আমরা এভাবে একটু যেন দেখি প্লিজ। আমরা অনেকে দেখলাম যে এই দেশ এই কারণে করছে, সেই দেশ সেই কারণে করছে, না, কেউ কোনোভাবেই না। এমনকি যে প্যালেস্টাইনে যে হামাসকে ইরান সাপোর্ট করতো, সেটা তার মুসলিম ব্রাদারহুড থেকে না, কোনোভাবেই না। মানে ইরানিয়ানরা সুন্নি একটা গ্রুপকে সমর্থন করছে, দ্যাটস ইন্টারেস্টিং। কিন্তু এই ইরানিয়ানরাই নিজেরা শিয়া, কিন্তু শিয়া মেজরিটির একটা দেশ আর্মেনিয়া আর আজারবাইজানে যখন আছে, মেজরিটি না, ইনফ্যাক্ট প্রচুর শিয়া আছে, আজারবাইজান বা মুসলিম তো বটেই। সেই যুদ্ধে যখন দুজনের মধ্যে যখন যুদ্ধ লেগে গিয়েছিল, ইরান আর্মেনিয়ার সমর্থন করেছে, যে কেউ খুঁজে দেখবেন। আমি ওইটা নিয়ে একদিন কথা বলবো যে কীভাবে জিওপলিটিক্স কাজ করে। আর আজারবাইজানকে সাপোর্ট করেছে ইসরায়েল। সুতরাং আর আপাতত এত বিস্তারিত বলতে চাই না, আরেকদিন বলবো। এটাকে আমরা সিকিউরিটি এবং জিওপলিটিক্যাল হিসাব নিকেশের পয়েন্ট অফ ভিউতেই দেখব। ইরান পরাজিত হওয়ার মুখে আছে, এটা অনুমান কেন করা যাচ্ছিল এবং এটা বাস্তবে হচ্ছে, এটা নিয়ে কথা বলছি। কিন্তু তার আগে এর মধ্যে কি হলো, এর মধ্যে যা হওয়া তাই হয়েছে। এটা হচ্ছে দুটো দেশ যেহেতু দুজন থেকে বেশ দূরে আছে, পরস্পরকে এরিয়াল অ্যাটাক করেছে, আইদার মিসাইল অথবা ফাইটার দিয়ে।
ইসরায়েল তার আক্রমণ প্রচুর বাড়িয়েছে। প্রাথমিক অ্যাটাকের পর তার যে উল্লেখযোগ্য সাকসেস, আমি প্রায় বলছি যে স্থাপনা ধ্বংস করার চাইতে এগুলো স্টেটিক জিনিস, এগুলো স্থাপনা ধ্বংস আপনার প্রযুক্তি যদি ভালো থাকে সেটা সম্ভব, কিন্তু আপনি যখন ব্যক্তিকে হত্যা করতে পারেন, আইআরজিসির গোয়েন্দা প্রধানকে এরপরে ফার্স্ট অ্যাটাকের পর আরেকদিন হত্যা করা হয়েছে, বা একটা আক্রমণ যেটাকে খুব সিগনিফিক্যান্ট হিসাবে দেখতে হবে, সেটা ইরানের রাষ্ট্রীয় যে সম্প্রচার মাধ্যম টেলিভিশনে ঘোষণা দিয়ে আক্রমণ করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে, এটাকেও খুব বড় হিসেবে দেখতে হবে। কারণ একটা দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে তখন তার যে ব্রডকাস্টিং যে স্টেশনগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি সিকিউর করার চেষ্টা করা হয়, তার এয়ার ডিফেন্স যা যা থাকে সেখানে সব কিছু গ্যাদার করার কথা, কিন্তু এটা ভেদ করেই অ্যাটাক হয়েছে। এবং আমরা একটা ভিডিও দেখেছি যে একজন সংবাদ পাঠিকা খবর পড়ার সময় অ্যাটাকটা হয় এবং একটা পর্যায়ে আলো চলে যায় এবং তিনি সেখান থেকে উঠে যান। কিছুক্ষণের মধ্যেও যদি এটা রেস্টোর্ড হয়েছে, কিন্তু এই আক্রমণটাও খুব সিগনিফিক্যান্ট একটা আক্রমণ হিসাবেই আমরা দেখব। সাধারণত এইসব ক্ষেত্রে এইগুলোকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। একইভাবে ইরান পাল্টা তার মিসাইল অ্যাটাক করছে, প্রচুর করছে, এবং আমরা এই অ্যাটাকগুলো দেখে অনেকে মনে করছি যে ইরান খুব ভালো পরিস্থিতিতে আছে, আরও অনেক কিছু হবে। কিন্তু আমি আমার প্রথম ভিডিও এই সংকট নিয়ে যখন করেছিলাম, সেটা হচ্ছে যুদ্ধটা ধরে রাখা আসলে ইরানের জন্য মেজর সংকট হবে, মেজর সংকট হবে। আমি ব্যালিস্টিক মিসাইলের স্টক পাইল 2000-এর মতো বলেছিলাম, আমি আবার ঘাটাঘাটি করে এটা সর্বোচ্চ 3000 হতে পারে, এর বেশি মোটেও না। 3000ও খুবই ছোট একটা সংখ্যা, খুবই ছোট একটা সংখ্যা। কারণ সেই ভিডিওতে বলেছিলাম, আবার একটু বলেছি, ইরান যে মিসাইলগুলো লঞ্চ করে সেগুলো মাঝে বহু জায়গায় ইন্টারসেপ্টেড হয়, তারপরে ইসরায়েলের আকাশে যায়, সেখানে ইন্টারসেপ্টেড হয়, তারপর কিছু কিছু গিয়ে সে তার টার্গেটে হিট করতে পারে। তো মানে পার্সেন্টেজটা কত, 5%, 10%, মানে সে যত লঞ্চ করে 5 থেকে 10% সেখানে পৌঁছায়। তো 10% যদি আমরা ধরি, 10টা মানে হিটের জন্য তার 100টা মিসাইল অ্যাটলিস্ট লঞ্চ করতে হয়, বা তার স্টক পাইল যদি আমরা 3000 ধরি ব্যালিস্টিক মিসাইলের, 10টা হিটের জন্য তার লঞ্চ করতে হবে, মানে যদি 3000 যদি লঞ্চ করে তার 10% মানে 300 হিট পেতে পারে সে সর্বোচ্চ, এবং সেটা হাই স্টক পাইল। এখন এই ধরনের যুদ্ধে যদি টিকে থাকা হলো মেজর বিষয়। ইরান যদি টিকে থাকতে পারতো এবং ক্রমাগত ইসরায়েলের তেল আভিভ সহ বিভিন্ন সিটিতে যদি সে আক্রমণ করে যেতে পারতো, তার ভালো একটা সম্ভাবনা ছিল যে ইসরায়েলের ভেতরে তীব্র চাপ তৈরি হচ্ছে। কিন্তু ইরান এই চাপটা মোটামুটি নিশ্চিত যে ধরে রাখতে পারছে না। কারণ হচ্ছে বড় অ্যাট্রিশন বলে। আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন প্রচুর কথা বলেছি, আমার জাহিদ স্টেক অন জিও পলিটিক্স চ্যানেলটায় অনেকদিন কথা বলা হয় না, তো সেখানে অনেকগুলো ভিডিও এটা নিয়ে করেছি। আপনাদের মনে থাকার কথা যারা দেখেন, যে একটা যুদ্ধ যখন কে বেশি দিন টিকে থাকতে পারে সেই পর্যায়ে যায়, তখন বড় দেশ যার জনসংখ্যা বেশি, যার অর্থনৈতিক সামর্থ্য বেশি, সে টিকে থাকতে পারে। রাশিয়া ইউক্রেনের বারে রাশিয়া প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু যেহেতু তার জনসংখ্যা বড়, সে খুব দ্রুত তার সোলজার নিয়ে আসতে পারছে, সে দ্রুত তার যে মিলিটারি হার্ডওয়্যারের স্টক পাইল যেটা ডিপ্লিটেড হচ্ছে, যেটা ধ্বংস হচ্ছে, সেটাকে পূরণ করার চেষ্টা করতে পারছে। সেভাবে লং টার্মে তারা জিতে যায়, লং টার্মে তারা মাটি কামড়ে পড়ে থাকতে পারে। তো এখন ইরান আর ইসরায়েলের যদি বর্ডার থাকতো একসাথে, তাহলে ইরানের খুব ভালো সম্ভাবনা ছিল ইসরায়েলের বিরুদ্ধে অনেক ভালো কিছু করবে। কিন্তু আসলে যেহেতু বর্ডার নেই এবং কোনো স্থলযুদ্ধ হচ্ছে না, এখন বড় অ্যাট্রিশন হবে আসলে এয়ার অ্যাটাকের মধ্য দিয়ে, তাহলে ইরান কি সাস্টেইন করতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। এটা পারার কথা ছিল না। আমি গতদিনই বলেছি, আমি অনেকে দেখলাম এটা আমি না বুঝে বলেছি বলে বলছেন। ঠিক আছে, আপনাদের মতামত থাকতেই পারে, কিন্তু ওই যে বললাম যে আপনি মূলত ব্যালিস্টিক মিসাইলগুলোই আসলে আনতে পারবেন। ইরানের কাছে বেশ প্রচুর ড্রোনস আছে এবং ক্রুজ মিসাইলস আছে। ইরানের সাথে যদি বর্ডার থাকতো এবং খুব কাছাকাছি যদি দুটো দেশ হতো, তাহলে কিন্তু ক্রুজ মিসাইল এবং ড্রোনগুলো খুব এফেক্টিভ হতে পারতো। কারণ এগুলো তখন অনেক নিচু দিয়ে উঠতো, এগুলো স্পিড কম, ক্রুজ মিসাইলের স্পিড ব্যালিস্টিক মিসাইলের চাইতে অনেক কম, কিন্তু সুবিধা ছিল অনেক লো ফ্লাইং হয়, এগুলো রেডার দিয়ে ধরা কঠিন হয়ে যায়। ফলে শর্ট ডিস্টেন্সে যদি হতো, অনেক হিট ইরান পেতে পারতো তার ড্রোন দিয়ে এবং ক্রুজ মিসাইল, এবং ইরানের ড্রোন প্রযুক্তি কিন্তু খুবই চমৎকার। কিন্তু যেহেতু অনেক ডিস্ট্যান্ট, মূলত তার ব্যালিস্টিক মিসাইলগুলোই মূল অস্ত্র। সে ড্রোন এবং ক্রুজ মিসাইলগুলো লঞ্চ করে আসলে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাকে স্যাচুরেট করার জন্য, সেটা যাতে প্রচুর ব্যস্ত থাকে, তার মাঝে যাতে কিছু হিট সে পেতে পারে। যদিও এটা বলা হচ্ছে যে সে তার মিসাইলের ক্যালিব্রেশন এবং যা কিছু পরিবর্তন এনেছে, যার মাধ্যমে সে এখন বেটার পার্সেন্টেজের হিট পেতে পারছে। কিন্তু তারপরও ঘুরে ফিরে একই কথা, 3000 ব্যালিস্টিক মিসাইলেরও যদি স্টক পাইল তৈরি হয়, সেটা বছরের পর বছর, দশকের পর দশক থেকে হয়েছে। এটাও ইরানের বিরাট ক্রেডিট, কোনো সন্দেহ নাই যে ইরান এই মারাত্মক স্যাংশনের পরও ইরান এগুলো নিজের প্রযুক্তিতে তৈরি করতে পেরেছে। শতক একটা প্রাচীন সভ্যতা, তাই না? সো সব রকম যে রেজিম তাদের আছে, এই রেজিমটা তাদের সব রকম বিকাশকে রুদ্ধ করে বলে আমি মনে করি। তো তারপরও সেই রেজিমটার মধ্যেও সেই যে ঐতিহ্যগত ব্যাপার আছে, সেটা তারা ঠিকই কন্টিনিউ করতে পেরেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু দিনের শেষে তার তো সাপ্লাই লাগবে, এমনকি রাশার মতো দেশে সাপ্লাই লেগেছিল, কিন্তু সেই রাশাও কি এখন ইরানের পাশে আসবে? কেন বললাম? কারণ ইরান রাশার ক্রাইসিসের সময় দাঁড়িয়েছিল। রাশা যখন অস্ত্রের অভাবে ভুগছিল শুরুর দিকে, তখন ইরান কিন্তু তার শাহেদ ড্রোন দিয়েছিল রাশাকে, এবং রাশা সেগুলো ব্যবহার করেছে। রাশা তার নিজের একটা ক্যামিকাজের ড্রোন ল্যান্ডসেট খুবই ফুললি অপারেশনাল করেছে যুদ্ধের মধ্যে, এবং ইট ওয়াজ সো এফেক্টিভ অ্যাজ ওয়েল। কিন্তু তার আগ পর্যন্ত শাহেদ ড্রোন দুর্দান্ত সমর্থন দিয়েছে। কিন্তু আমরা নৈতিক এক ধরনের সমর্থন চায়না রাশার দিক থেকে দিতে দেখছি, নিন্দা করছে, সমস্যা করছে। কিন্তু ইরানের আসলে অস্ত্র লাগবে, ইরানের পক্ষে নিন্দা এসে কোনো লাভ নেই। এবং খুবই মজার ব্যাপার, এটাও আমাদেরকে বুঝতে সাহায্য করবে। হ্যাঁ, রাশা নিজেই সংকটে আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু রাশাও কি ইরানকে কোনো অস্ত্র সাহায্য করবে? আমার মনে হয় না।
চায়নাও কি করবে? আমার মনে হয় না। চায়না যদিও ইরানের সাথে খুবই ভালো সম্পর্ক করার চেষ্টা করেছিল, ইরানের সাথে যখন নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে যায় পশ্চিমারা, ট্রাম্প মূলত, তখন চায়নার সাথে ইরানের একটা $400 বিলিয়ন একটা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চুক্তি হয়েছিল, আমাদের অনেকের মনে আছে নিশ্চয়ই, 25 বছর মেয়াদি। সো কৌশলগতভাবে এটাই চায়নার জন্য সঠিক ছিল, কিন্তু চায়না এই যুদ্ধে অন্তত অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করবে মনে করার কারণ নেই। সব কিছু যোগফল যদি আমরা একত্র করি তাতে দাঁড়ায় যে ইরানের আসলে এই যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার সুযোগ নেই। ইরানের যদি অসংখ্য ব্যালিস্টিক মিসাইল থাকতো, ইরান যদি কয়েক সপ্তাহ এটা চালিয়ে যেতে পারতো, খুব ভালো সম্ভাবনা ছিল ইসরায়েলে নেতানিয়াহু তীব্র চাপে পড়বেন, কারণ ইসরায়েলের জনগণ এটা মেনে নিতে পারবে না যে সে মিসাইলের অ্যাটাকের মধ্যে পড়ছে। কিন্তু ইরান এটা আসলে আর বেশি দিন চালাতে পারবে না। ইনফ্যাক্ট একটা হিসেবে দেখা গেছে যে আস্তে আস্তে ইরানের মিসাইল লঞ্চিং কমছে, আগেইন তার তত স্টকপাইল নেই। সাম্প্রতিক সময়ে এখন নেতানিয়াহুর সুর চড়ছে, তিনি বলছেন এখন খামেনিকে হত্যা করা গেলেই এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধান হবে। ইনফ্যাক্ট ইরানের এই রেজিম চেঞ্জ করতে চাইছে ইসরায়েল, এটা ফর শিওর। আমেরিকাও চাইবে, কারণ এই রেজিম চেঞ্জ করা গেলে ইরানের যে নিউক্লিয়ার কর্মসূচি আছে এটা থেকে তাকে পুরোপুরি রিফ্রেইন করা যাবে। তারা তাদের মতো একটা সরকার যদি বসাতে পারে তাহলে তারা এখান থেকে সেফ হবে বলে আশা করে, এবং আমি ধারণা করি সেই চেষ্টাই তারা এখন করবে। এর মধ্যেই জনাব ট্রাম্প বেশ হুমকির সুরে বলেছেন তেহরান থেকে লোকজন যেন চলে যায়, মানে এক ধরনের হুমকি। কেউ কেউ বলছেন আমেরিকা কি যুদ্ধে ইনভলভ হচ্ছে, মানে আমেরিকা ইনভলভ হবে এটা ইসরায়েল খুবই চাইছে, এবং কেউ কেউ এক্সপেক্ট করছিলেন, ধারণা করছিলেন ইরান যেহেতু পারছে না, ইরানের উচিত হবে আমেরিকান যে বেজ আছে কোনোটাতে অ্যাটাক করা, বা যে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আছে সেখানে অ্যাটাক করা। এটা আসলে ইরান করেন এবং না করাই সঠিক হয়েছে, কারণ এটা মানে হচ্ছে আমেরিকাকে সে সরাসরি যুদ্ধের মধ্যে টেনে আনা। কিন্তু ট্রাম্প হুমকি দিচ্ছেন, এবং যেখানে তিনি তেহরান খালি করতে বলছেন সেখানে তিনি এই শব্দ বলেছেন যে তিনি 60 দিন সময় দিয়েছিলেন ইরানকে ইসরায়েলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে, সে যেহেতু পারেনি। 61 দিনেই এই ঘটনা ঘটলো নিউক্লিয়ার ইস্যু নিয়ে, আন্ডারস্ট্যান্ডিং যেহেতু হয়নি। এটাও খুবই ফালতু কথা, কারণ হলো নিউক্লিয়ার ইস্যু নিয়ে ইরান তার আলোচনা থেকে সরে আসে নাই। ওমানে 6ষ্ঠ দফা হওয়ার কথা ছিল, এই আক্রমণের কারণে সে নিজকে এখান থেকে সরিয়েছে। এটা ঘটনা উচিতই ছিল, কথাই ছিল, কিন্তু আসলেই চাপ তৈরি করার চেষ্টা হয়েছে এবং তাদেরকে সরিয়ে ফেলার চেষ্টা হবে। এবং যে কথাটা বলছিলাম, যেটা দিয়ে আসলে বোঝা যায় ইরান ইজ ইন আ ডায়ার সিচুয়েশন, সেটা হচ্ছে আমার কাছে এটা খুবই আনপ্রেসিডেন্টেড মনে হয়েছে এবং স্ট্র্যাটেজিক্যালি ভুলও মনে হয়েছে। সেটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স স্টেটাসে আমেরিকাকে এই যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন। আমি খুব অবাক হয়েছি এটা দেখে। উনি যা বলেছেন বাংলা ব্যাপারটা এরকম: প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যিকারের কূটনীতিটা করতে চান এবং যুদ্ধবন্ধে আগ্রহী হন, তাহলে পরের পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে। তারা সামরিক আগ্রাসন পুরোপুরি না থামালেও আমাদের জবাব চলতে থাকবে। ওয়াশিংটন থেকে একটি ফোন কল নেতানিয়াহুকে থামাতে পারে, আর সেটাই কূটনীতিতে ফেরার পথ উন্মুক্ত করতে পারে। ইন্টারেস্টিং। কেন বলছি? দুটো দেশ যখন যুদ্ধে জড়িয়ে পড়ে তখন আমেরিকা এখানে ফ্যাক্টর। আমেরিকা চাইলেই আসলে নেতানিয়াহুকে চাপ দিয়ে থামানো সম্ভব, যদিও চাইলেই নেতানিয়াহু করে ফেলবে আমি আবার এটাকে এত সিম্পল মনে করি না। তবে ওই যে নেতানিয়াহু একটা প্রবলেম আছে, তারও এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্য আমেরিকার সাহায্য লাগবে। সে যে ধরনের বোমা ব্যবহার করছে সেগুলো, বাংকার ব্লাস্টারগুলো ব্যবহার করছে, সেগুলো আমেরিকা তাকে সাপ্লাই দেয়। তারও এগুলো স্টকপাইল অনেক বেশি না, আবার যেহেতু অনেক গভীর, আমি গতদিন বলেছি এই গভীর পর্যন্ত পৌঁছার মতো ওই যে BU-72, 57 এগুলো আসলে ওই পর্যন্ত পৌঁছার মতো না। তবে আমেরিকার খুব স্পেশালাইজ বম আছে যেগুলো মাল্টিলেয়ার বিস্ফোরণ করতে করতে আরও ভেতরে যেতে পারে। এখন এই আলাপ হচ্ছে যে আমেরিকার কাছ থেকে সেই বোমাগুলো তারা পাবে কিনা, আমেরিকা তাকে দেবে কিনা। আমেরিকা ইসরায়েলকে দেয়নি এখনও, এই আলাপও দেখলাম হচ্ছে বিভিন্ন জায়গায়। সো আমেরিকাকে তার লাগবে, কিন্তু আমেরিকা না চাইলেই নেতানিয়াহু এই মুহূর্তেই বন্ধ হয়ে যাবে। তার হাতে থাকা যে অস্ত্রশস্ত্র আছে সেটা দিয়ে সে, আমার মনে হয়, ইরানের ওপরে চাপ চালিয়ে যাবে। কারণ নেতানিয়াহু স্পষ্টভাবেই বলছেন খামেনিকে হত্যা করাটাই হতে পারে এই সমস্যার সমাধানের একটা পথ। সুতরাং তিনি এই কথা নিজে তার জায়গা থেকে তো চেষ্টা করবেনই। তিনি সেখানকার সেনাবাহিনী, তিনি সেখানকার জনগণ, তিনি ইভেন সেনাবাহিনীর মধ্যে এক ধরনের ডিভাইডেশন আছে। ইরানের একটা সামরিক বাহিনী আছে, একই সাথে একটা IRGC আছে। আমার খুব মনে পড়ে শেখ মুজিবুর রহমানের সময় যেমন রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল, সেনাবাহিনীর উপরে খুব রিলাই করছেন না, তিনি রক্ষী বাহিনী তৈরি করেছেন তার ব্যক্তিগত কন্ট্রোলে রেখে সেনাবাহিনীর গুরুত্ব কমানোর জন্য। ঠিক একই রকম ঘটনা আসলে IRGCর কমান্ড সরাসরি তাদের সুপ্রিম লিডারের কাছে, খামেনির কাছে, এবং অনেক ক্ষেত্রে IRGC ইজ মোর ইকুইপড, মোর প্রিভিলেজড অনেক ক্ষেত্রেই। সুতরাং সেনাবাহিনী এবং IRGCর মধ্যেও কিছু ধরনের কোল্ড ওয়ার আছে। জনগণের কথা তো বললামই, যে জনগণ একটা ডিভাইসিভ জনগণ, এটা একটা স্বৈরতন্ত্রের মধ্যে তারা বাস করে। একটা প্রেসিডেন্ট তারা নির্বাচন করতে পারে, তাও কারা কারা নির্বাচন করতে পারবে সেটা গার্ডিয়ান কাউন্সিলে অ্যাপ্রুভ করতে হয়। তার উপর ইভেন প্রেসিডেন্ট আসলে কোনো ক্ষমতাশালী ব্যক্তি না। আমেরিকার প্রেসিডেন্ট বা আমাদের দেশের প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা, ওখানে প্রেসিডেন্টের সেই কিছুই নাই। ক্ষমতা আছে একজন একনায়কের হাতে, যেটা সিলেক্ট করে একটা ছোট্ট গ্রুপ। এই যে খামেনি অনেক বয়স হয়েছে, মারা যেতে পারেন, বেশি দিন বাঁচবেন না হয়তো, তারপরও জনগণ ভোট করে একজন সুপ্রিম লিডার তৈরি করবেন, একটা ছোট্ট গ্রুপ অফ পিপল, তারা তো সিলেক্ট করবেন কী হবে, এবং তার হাতেই পাওয়ার। এটা একটা অটোক্রেসি, এবং অটোক্রেসি হলেই যে সমস্যা হবে নট নেসেসারিলি। যদি অটোক্রেসি আর জনগণকে আর্থিকভাবে অন্তত খুব ভালো রাখতে পারে, তখনও জনগণের মধ্যে এক ধরনের মেনে নেওয়ার টেন্ডেন্সি থাকে, যেটা আমরা চায়নাতে দেখি। জনগণ মোটামুটি মেনে নিয়েছে, তারা ভালো আছে। সৌদি আরবিয়াতে দেখি, কিন্তু ইরানের জনগণ তো ভালো নাই। ওখানে নানান রকম সংকট আছে, কারাপশন তো আছেই, দারিদ্র্য আছে, মানুষ ভালো নেই। তো মানুষের মধ্যে ক্ষুব্ধতা আছে। এই ক্ষুব্ধতা কেউ কাজে লাগাতে চাইছেন
আর ইরান খুব বেশি দিন মানে যুদ্ধটা চালিয়ে যেতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। হঠাৎ হঠাৎ কিছু মিসাইল অ্যাটাক সে করবে, কিন্তু ওই যে সমস্যাটা যেই জায়গায় ইরান মানে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে এটাকে ওভারওয়েলম করে কিছু মিসাইলকে টার্গেটে হিট করাতে তাকে অনেকগুলো মিসাইল ছুটতে হয়, এত পরিমাণ তার নাই। অবশ্য পাল্টা এটাও বলা যায় যে ইসরায়েলও ক্রমাগত ইন্টারসেপ্ট করতে করতে তার যে এয়ার ডিফেন্স সিস্টেম তারও মিসাইলের সংকট তৈরি হতে পারে। সব দিকেই আছে, কিন্তু এই মুহূর্তে বলা যায় ইরান বেশ সংকটে আছে এবং সে খুব বেশি আগাতে পারবে না এবং কোনো না কোনো ফর্মে সে আসলে একটা যুদ্ধবিরতি চাইছে। কিন্তু নেতানিয়াহু যখন দেখছে একটা দেশ ব্যাকফুটে আছে, সে নিজে স্বীকার করছে, আবার বলছে স্ট্র্যাটেজিকলি এটা ঠিক হয় নাই, আমেরিকাকে এভাবে সরাসরি আহ্বান জানানো, ব্যাকডোরে চেষ্টা করুক, ইরান তার অ্যালাইদেরকে দিয়ে চেষ্টা করুক যাতে ট্রাম্পের উপরে চাপ তৈরি করে নেতানিয়াহুকে থামানো যায়। কিন্তু প্রকাশ্যে যখন করেছে তখন নেতানিয়াহু থামবেন বলে মনে হয় না। আমি আগের দিনই বলেছি তার জন্য থামার আসলে সুযোগ নাই। খামেনির হত্যা তিনি নিশ্চিত করতে পারবেন কিনা জানি না, কিন্তু ইরানের রেজিম খুব বড় চাপের মুখে আছে, সেই রেজিমের পতন হওয়ার সম্ভাবনাও খানিকটা আছে, অনেক এখনো দেখছি না। কিন্তু আমি মনে করি ইরান খুবই ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করা খুবই কঠিন। কারণ আমি, আপনি, আমরা, আমাদের রাষ্ট্রগুলো যদি কখনোই সিদ্ধান্ত নেয় এটা থেকে বের হইতে পারবো না। একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করছি। মানে যখন টেলিফোন আবিষ্কার হয় নাই, আপনি একটা দাওয়াতে গেছেন অথবা কোনো আত্মীয় বাসায় গেছেন, তো তখন হয়েছে কি যাই দেখছেন যে আত্মীয় নাই, অনেক সময় মাঝ রাস্তা থেকে ফিরে আসতেছে অথবা বাসায় গিয়া কই গেছে, মোবাইলের যোগ নাই, মানে আশেপাশের বাসার তারা জানে না, এগুলো একটা নেগেটিভিটি ছিল। তো টেলিফোনের সাথে কি হয়েছে যে উপকার হয়েছে, যাওয়ার আগে হ্যালো বাড়িতে আসো কিনা আমরা কমিউনিকেট করছি, এই যে এটা প্রযুক্তির পজিটিভ সাইড। কিন্তু যারা এগুলা তৈরি করতেছে এই প্রযুক্তির মধ্যে আজকের দিনে এআই পর্যন্ত যখন আসছি, যার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি নজরদারির ভেতরে আছেন। আপনার ফোনের এই ক্যামেরাটা এই প্রযুক্তিওয়ালা রাষ্ট্রগুলো চাইলে এটা ব্যবহার করে আপনার এই ব্ল্যাকমেলিং করতে পারে। প্যাগাসাসের নাম শুনছেন না, ইসরায়েলি প্রযুক্তি, যে আপনার ফোনের ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে, আপনি বলতেই পারবেন না। বিভিন্ন ধরনের মেলওয়্যার, সফটওয়্যার, স্পামওয়্যার এগুলো ফোনের মধ্যে থাকে। এখন সমস্যাটা কি হয়েছে, ইরানের যতগুলা মাথাওয়ালা মানুষকে তারা শেষ করছে, কিভাবে টার্গেট করছে, কিভাবে তাদের অবস্থান নিশ্চিত হচ্ছে এই ডিভাইস। আপনি ভাবছেন দেখেন ফেক একটা আইডি দিয়া শেখ হাসিনার গালি দেওয়া, বঙ্গবন্ধুরে গালি দেওয়া একসময় ছিল, এখন ডক্টর ইউনূসের একটা গালি দিয়া দেখেন, খালেদা জেলে গালি দিয়া দেখেন। সরকার চাইলে বাংলাদেশে বসে আপনি এই কাজ করলে 24 ঘন্টায় আপনি পুলিশ অ্যারেস্ট করতে পারবে। কেমনে করে? আপনি ভাবতেছেন কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ফেক নাম দিয়ে একটা আইডি থেকে একটা কমেন্ট করলাম, যদি সরকারের নজরে পড়ে আপনার আইডি চিনে, এই আকাশের ভিতরে কিন্তু তরঙ্গের মাধ্যমে এগুলো সব প্রযুক্তি দিয়ে রেকর্ডেড, আপনি কে, কোথায়, কোন ডিভাইস, কোন ফোন, কোন নেটওয়ার্কের টাওয়ার, সব বের করা যায়। তবে যারা রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা তারা বিভিন্ন ধরনের ডিফারেন্ট সিস্টেম ইউজ করেন, কিন্তু আপনার সিস্টেমের ভিতরে যখন মীর জাফর থাকে তখন তো ভাই আপনি মানে কোথাও না কোথাও নিরাপদ না। আর ইসরায়েল এটা প্রমাণ করছে। এই পরিস্থিতির কারণে ইরান এখন যে সিদ্ধান্ত নিয়েছে, সকল সরকারি সামরিক সশস্ত্র বাহিনীর সাথে কানেক্টেড অথবা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আছেন তারা যেন স্মার্ট ডিভাইস ব্যবহার না করে। এখন এটা কি আসলে সম্ভব? তারা না করলে তারা বাচ্চা কাচ্চারা করতেছে, পরিবারের মধ্যে কারো না কারোর সাথে কোথাও না কোথাও থেকে নিশ্চয় একটা যোগাযোগ করবে। এটা আটকানো কিন্তু সম্ভব না, কারণ আমরা এগুলাতে আসক্ত হয়ে গেছি, ইউজ টু হয়ে গেছি। তারপরেও ইরানের ঘোষণা হচ্ছে সরকারের পক্ষ থেকে সাইবার সিকিউরিটি কমান্ড এই নিষেধাজ্ঞা জারি করে বলেছে যে আপনার ইন্টারনেটের সঙ্গে যুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার একদম নিষিদ্ধ, আর আমজনতার জন্য এটার ব্যবহার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য। ইরানের জরুরি বার্তায় যে বার্তা দেওয়া হয়েছে যে কর্মকর্তা এবং নিরাপত্তা দলের সদস্যরা স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, পোর্টেবল কম্পিউটার সহ ল্যাপটপ সহ কমিউনিকেশন নেটওয়ার্কে যুক্ত ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এখন এটার ওই যে আমি বললাম না যে কেন বিভিন্ন জায়গায় আপনি যখন করতেছেন, ইরানের যে মোসাদ বা মোসাদের যারা এজেন্ট, ইসরায়েল তো আইসা সরাসরি ভিতরে বসে কাজ করে না, এজেন্ট দিয়ে কাজ করে। এই যে গোপনে ড্রোন কারখানা আবিষ্কার করছে, এরা কারা? এরা ইরানেরই জনগণ, কিন্তু মোসাদের জন্য কাজ করে। কেন? টাকার বিনিময়ে, অথবা এদের ফ্যামিলি অথবা পরিবার কেউ এই সরকারের কোনো একটা আইনের শিকার হয়েছে, বদলা নেওয়ার জন্য তারা এই কাজগুলো করে। সো ইরান এখন চাচ্ছে তাদের যারা মেধাবী সন্তান জাতির বা বিভিন্ন বাহিনীগুলোর একের পর এক সবাইকে শেষ করে দেওয়া হচ্ছে। এমনকি আয়াতুল্লাহ খামেনি তিনি কোথায় আছেন এই তথ্যটা পর্যন্ত আমেরিকা জানে তো সত্যি। তাহলে আপনি ভাবেন বাংলাদেশের মতন রাষ্ট্র, আমরা যে বলি অমুকের সাথে লাগবো, ভারতের সাথে লাগলে 3 মিনিট লাগবে গইন্যা, পুরা বাঙালি ল্যাংটা হইয়া দৌড়ের উপর থাকবে। আর আপনি আশা করতেছেন পাকিস্তান এসা বাঁচাবে? এই কিছু যে আওয়াজে পাকিস্তান টাইপের ফলোয়ার্স বাংলাদেশে আছে, আপনাদের মতো আছে নিশ্চয়ই। ইরানের মতন দেশের সাথে যদি পোল্টি মেরা বসে সীমান্ত বন্ধ করে দেয়, রাতারাতি প্যান্ট ভিজাই ফেলে আজ্ঞা, এরা আসবে আপনারা বাঁচাইতে ভারতের সাথে লাগলে। মানে ওই যে বলে না যে এআই প্রযুক্তি বা এই প্রযুক্তি একসময় মানুষে মানুষে শেষ করে দিবে, এটা সত্যি। আপনি নজরদারির বাইরে না, কিন্তু একজন মানুষ তার কাছে ফোন নাই, তার কাছে কোনো স্মার্ট ডিভাইস নাই, আপনি তারে খুঁজে পাওয়া বহুত কষ্টকর। আপনি কোথায় আছেন, আপনার মোবাইলটা শুধু সাথে থেকে একটু অন হইলেই চলে, সাথে সাথে কোন জেলা, কোন নেটওয়ার্ক, কোন টাওয়ার, ওই টাওয়ারের আওতাভুক্ত কোন জোন, কোথায় বসে আছেন,
মুহূর্তের মধ্যেই খবর হয়ে যায়। বাংলাদেশের মতন এত প্রযুক্তি দুর্বল একটা দেশে আর বাকিদের অবস্থা চিন্তা করেন। আর ইরান কি আপনার মনে হয় যে তাদের সাইবার সিকিউরিটি সিস্টেম কোন লেভেলে রাখছে সেইটাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে? আমার মনে হয় বিষয়টা একটু চ্যালেঞ্জিং, বাট ইরানের জনগণের উচিত বিষয়টাকে ফলো করা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।